স্বাস্থ্যবিধি না মানার মাশুল মৃত্যুতে, করোনায় 218 প্রাণহানি, বিধিনিষেধেও পথে ঘাটে চাপ। পরের চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডে টিকা কর্মসূচি নির্দেশ। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসির লার্ভা, ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে বাড়ি বাড়ি অভিযান, জনসম্পৃক্ততার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। কাপড়ের ভাঁজে ভাঁজে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ 8 দেশের মুদ্রা পাচারের চেষ্টা, একজন গ্রেফতার। 2 বছরে ভ্রমণ করে 65 দেশে। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। করোনায় চরম বিপর্যয়ের মুখে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো। 24 ঘন্টায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণহানি 2 শতাধিক। সর্বোচ্চ মারা গেছেন ময়মনসিংহে 23 জন, আর শনাক্তের হার সবচেয়ে বেশি বরিশালে 46.84%। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস এখন শহর ছেড়ে ভয়াবহ রূপ নিয়েছে গ্রামাঞ্চলেও। হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে। মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণের হার। শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন স্বজনরা, তারপরও কঠোর বিধিনিষেধ মানছেন না। ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ 23 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহেরই 15 জন। হাসপাতালের পিসিআর ল্যাবে 1263টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 370 জন। রোগীর প্রচুর চাপ, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে, সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। 24 ঘন্টায় খুলনার হাসপাতালগুলোতে 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনার 7 জন, ঝিনাইদহের 2 জন এবং নড়াইল ও বাগেরহাটের 1 জন করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া 17 জনের মধ্যে রাজশাহীরই 12 জন। তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। অন্যদিকে বগুড়ার 3টি হাসপাতালে মারা গেছেন 17 জন, এর মধ্যে জেলারই 16 জন। অনেক দর্শনার্থী আসে, একটা রোগীর সাথে 4 জন 5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে। আইসিইউ কেবিন এর পর্যাপ্ত প্রয়োজন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। তাদের মধ্যে বরিশালের 9 জন। শনাক্তের হার সর্বোচ্চ 46.84%। আইসি আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি, কিন্তু পাই না। নতুন হটস্পট কুমিল্লায় 15 জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় 1701টি নমুনা পরীক্ষায় শনাক্ত 701 জন। এদিকে সিলেট মেডিকেলেও 10 জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে 12 জন করে মারা গেছেন চট্টগ্রাম, কুষ্টিয়া ও যশোরে। 3টি জেলারই শনাক্তের হার 40%-এর কম। ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর, চুয়াডাঙ্গা ও চাঁদপুরে 8 জন করে এবং ফেনীতে 7, দিনাজপুরে 6, সাতক্ষীরায় 5, লালমনিরহাট, টাঙ্গাইল ও রংপুরে 4 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ওয়ার্ড পর্যায়ে কোভিড টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি আরও জানান, মহামারী মোকাবেলায় দ্রুত 8000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে বলেও জানান মন্ত্রী। এদিকে বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসতে শুরু করেছে টিকা। অক্সফোর্ডের 3 কোটি, সিনোফার্মের 3 কোটি, জনসনের 7 কোটি, রাশিয়ার 1 কোটি, কোভ্যাক্সের মাধ্যমে 6 কোটি 80 লাখ, প্রায় 21 কোটি ডোজের মাধ্যমে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। তৃণমূল পর্যায়ে টিকা নিশ্চিতে বাড়াতে হবে সক্ষমতা। ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকাদান। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। বৈঠকে গুরুত্ব পায় কঠোর বিধিনিষেধ মানানোর বিষয়টিও। কোথাও লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন মানাবার জন্য যারা দায়িত্ব
আছে তাদেরকে আরো কঠোর হইতে হবে। জরিমানাও করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে, তারপরেও এটা মানছে না, কিন্তু এটা মানাতে হবে, এটা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দ্রুত 4000 চিকিৎসক ও 4000 নার্স নিয়োগ দেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনী, আর্মি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি সপ্তাহে চূড়ান্ত হবে প্রয়োগ পরিকল্পনার পাশাপাশি দিনক্ষণ। এছাড়া মাসে 1 কোটি মানুষকে টিকা দিতে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে সব কেন্দ্রে এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ। আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা। দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। কিভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এইটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারবো। কারণ অল্প কয়টা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে, কে আগে দিবে কে পরে দিবে। আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম হয়। এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীতে আছে তারা কিন্তু এখনো এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন, তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাসা নয়। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয়ায় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিনব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ব্যক্তিগত গাড়ির দখলে রাজধানীর সড়ক। নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন বেপরোয়া মানুষ। পায়ে হেঁটেই অনেকে ফিরছেন ঢাকায়। চেকপোস্টে জবাবদিহিতায় আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকেই দিচ্ছেন মিথ্যা তথ্য। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অ্যাম্বুলেন্স এখন রোগী নয়, বহন করছে যাত্রী। রোগীর সাথে আসছেন বাড়তি 3-4 জন মানুষ। জরুরি পণ্য বহন, সরকারি দপ্তর আর জরুরি সেবার নামে রাস্তায় নামছেন অনেকেই। আর এদের সামাল দিতে নাজেহাল নজরদারির দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী। টিকা দিতে চাইবে, গাড়ি হচ্ছে স্পেশালের বাইরের গাড়ি, এর জন্য বলছে আর কি, করোনা টেস্টের জন্য। বিদেশ যাত্রী আমার অনলাইন বিজনেস, তো এর আমার পার্সেল দিতে হয়। আমাদের ওয়াশার বিলটা দিতে হবে 28 তারিখ লাগবে, এটা দায়িত্ব হচ্ছে আমার হাতে। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে, অনেকটাই বেড়েছে অযাচিত আনাগোনাও। বিপদে পড়ছি আমরা, একটু এখানে ঢাকায় কাজকর্মে যেতেছি। পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে, তাদের জীবন তাগিদের জন্য হোক, যে কোনো কারণে তারা দেখছে যে পায়ে হেঁটে পার হচ্ছে, কিন্তু গাড়ির সংখ্যা যে বেশি তা কিন্তু না। অগণিত মানুষ রাস্তায় বের হচ্ছে, তারা বিভিন্ন কারণ উল্লেখ করছে, হাসপাতালে যাওয়ার জন্য, তারপর টিকা নেওয়ার, কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার, এই নানাবিধ কারণ উল্লেখ করছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষ সচেতন না হলে কঠোর বিধিনিষেধ পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, ধন্যবাদ জ্যাভলিন। একটি কথা বলা চলে, বন্দরনগরী চট্টগ্রামে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর টহল টিম বা চেকপোস্ট কার্যকর থাকছে বা পুলিশের অবস্থান থাকছে, ততক্ষণ সাধারণ মানুষ কিন্তু লকডাউন মানছে। এরপর একটি শিথিলতা সুযোগ পেলে কিন্তু নানা অজুহাত দিয়ে সাধারণ মানুষ রাস্তায় নামার চেষ্টা করছে। আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর 7টি টহল টিম এবং 2টি চেকপোস্ট কাজ করছে এই লকডাউন বাস্তবায়নে। এখন আমরা রয়েছে টাইগার পাস মোড়ে, এখানে সেনাবাহিনীর একটি টহল টিম কাজ করছে। আমরা একটা কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছে সেনাবাহিনীর টহল টিমের টিম লিডার ক্যাপ্টেন কাফিউন নাহার কণা। আমরা জানতে চাইবো আজকে চতুর্থ দিনে এসে
সাধারণ মানুষ কিরকম অজুহাত দেখে রাস্তায় নামার চেষ্টা করছে, বা এখন পর্যন্ত পরিস্থিতিটা কেমন দিচ্ছেন আপনারা? সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা টহল এবং চেকপোস্টগুলো চেক করে যাচ্ছি। আজকের এই চতুর্থ দিনে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু শিল্প কারখানা দোকানপাটগুলো বন্ধ রয়েছে, সেহেতু জনসমাগম কিছুটা কমে গিয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে যাতে জনগণ চলতে পারে সেজন্য আমরা চেক করছি এবং তাদেরকে সচেতন করে তুলছি। এবং তাছাড়াও চেকপোস্টগুলোতে চেক করছি বিভিন্ন গাড়ির কাগজগুলো ঠিক আছে কিনা, তারা অ্যাকচুয়ালি কাগজগুলো নিয়ে এসেছে কিনা, প্রজ্ঞাপন দ্বারা তারা নিজেদের কথাগুলো বলতে পারছে কিনা, যে তারা কারণগুলো দেখাতে পারছে কিনা। কিছু মানুষ রাস্তা মানে কি অজুহাতে তারা রাস্তা নামার চেষ্টা করছে? না, তারা যে অজুহাতগুলো দেখাচ্ছে সেটা তো অবশ্যই তারা জেনুইন অজুহাতই দেখাবে। তো আমরা এই জন্যই ইন্টেন্স বাড়িয়ে দিয়েছি আমাদের টহলের এবং তাদেরকে সচেতন করে তোলার চেষ্টা করছি। আর অজুহাত বলতে তারা বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে যাওয়ার কথাই বলছে। আমরা বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তখন সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে তারা ভুল অজুহাত দিয়েছে। এভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং তাদেরকে সচেতন করে তুলছি। আমরা অনেকটা উন্নতির পর্যায়ে দেখেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে টাইগার পাসে টহল টিমটি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই টিমের ক্যাপ্টেন কাফিউন নাহার কণাশে। তিনি আমাদেরকে বলছিলেন তারা চেষ্টা করতেন সাধারণ মানুষকে বোঝানোর জন্য। আপনারা জানেন আজকে কিন্তু চট্টগ্রামে করোনা সংক্রমণের যে উদ্যোগতি চলছে, সেই উদ্যোগতিতে কিন্তু চট্টগ্রামে গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 848 জন, মৃত্যু হয়েছে 12 জন। একদিকে মৃত্যু হার বাড়ছে, আবার সংক্রমণের হারও বাড়ছে, কিন্তু সাধারণ মানুষ যে সচেতন হবে সেটি দেখছে না এবং নানা অজুহাতে তারা রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনীর 7টি টহল টিম, 2টি চেকপোস্ট, পুলিশের প্রতি রাস্তার মোড়ে যে লকডাউন বাস্তবায়নে কাজ করছে, সাধারণ মানুষ আবার অসচেতন হয়ে অযাচিতভাবে রাস্তায় নামছে, তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের টাইগার পাস থেকে যুক্ত হয়ে কঠোর বিধিনিষেধের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে আজও ফেরিতে মানুষের ঢল। শিমুলিয়া, বাংলাবাজার ও পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন অনেকেই। স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ফিরতে রয়েছে নানা অজুহাত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই পদ্মা পার হচ্ছেন অসংখ্য মানুষ। ফেরিঘাটে উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি উধাও। লঞ্চ কিংবা স্পিডবোট বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ফেরি পারে ভিড়লেই নামতে গিয়ে হুড়ুহুড়ি শুরু হয় যাত্রীদের। এরপর রাজধানীতে ফিরতে অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা। বিধিনিষেধ না মানার ব্যাপারে নানা অজুহাত তাদের। কথা বলার জন্য মাস্ক পরিনি, মাস্ক তো আমার হাতে আছিল। লকডাউনে তো যাইতে তো হয়, দেশের বাড়ির বাপ মা আছে, ভাই বোন আছে, দেখতে যাওয়া লাগে না। ফুলবাড়ি যাইতেছি, ভাই মারা গেছে, সেখানে গেছিলাম। লকডাউন সরকার দিয়েছে কিন্তু অফিস তো আর বন্ধ রাখছে না, অফিস ঠিকই খুলে দিচ্ছে। এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ঘর থেকে যারা বের হচ্ছেন যৌক্তিক কারণ দেখাতে না পারলেই জরিমানা করা হচ্ছে তাদের। সরকারের বিধিনিষেধ পালনের ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা যদি জনগণের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে তাদেরকে অর্থদণ্ড করা হচ্ছে। একই চিত্র পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটেও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরছেন অনেকে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনার মধ্যেই ডেঙ্গুর হানা। গত 24 ঘন্টায় রেকর্ড 123 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। কিন্তু রোগী বাড়লেও বাড়েনি সচেতনতা। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে গেলেই মিলছে এডিসের লার্ভা। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে না পারলে সফলতা আসবে না। এদিকে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে 2 সিটিতে শুরু হবে অভিযান। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই গত 2 দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে এক দফা ক্রাশ প্রোগ্রামও করেছে 2 সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই? বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক। আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা, এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কালকে এরা মানুষকে কামড়াতো। তো এই জন্য আমরা তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী। এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীটতত্ত্ববিদরা বলছেন, কেবল অভিযানে মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ, সেটারও দরকার আছে।
কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি, এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। চলতি বছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অধিদপ্তর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেওয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। প্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়েই ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত। মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা, ব্যয় ও সময় বাড়বে। কাঁঠালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে। এখন মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর দুটি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলাবাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর 2 যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর পিলারে নয়, পাইল ক্যাপে ফেরি ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 4000 টন জাহাজের ধাক্কায়ও সেতুর বড় কোনো ক্ষতি হবে না। পদ্মা সেতুর পিয়ারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ারের বাইরে 25 ফিট রেডিয়াস। পদ্মাতে আমরা 4টা ইঞ্জিনিয়ারিং সেফটি নিয়ে আমরা কাজ করছি। রেক্টর স্কেলের 8-এ ভূমিকম্প যদি হয় এবং নিচের থেকে যদি 62 মিটার মাটি সরে যায়, তখন যদি ব্রিজের 2টা লেয়ার, নিচের লেয়ারটা একদম ফুল যদি আপনার হেভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে আর উপরেরটা যদি আপনার লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি 4000 মেট্রিক টনের একটা শিপ যে পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবু ব্রিজের কিছু, পিয়ারের কিছু হবে না। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, অভিযোগ না থাকলেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ভোক্তাদের দাবি বরাদ্দ বাড়ানোর, আর কোনো রকম অনিয়ম পেলে টিসিবিকে জানানোর পরামর্শ সরকারি বিপণন সংস্থাটির। টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, নাগরিক জীবনের প্রতিদিনের ছবি যেন এটি। 1.5 বছর ধরে করোনার সংক্রমণে আয় কমছে নানা শ্রেণী পেশার মানুষের, তাই তো চাহিদা বাড়ছে বাজার দরের চেয়ে বেশ কম দামে পাওয়া টিসিবির তেল, চিনি ও ডালের। বাজারে তেল, চিনি, ডাল সবই প্রাইস বেশি। আয় ইনকাম বন্ধ, মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা আর কি, তাহলে আমরা যাবোটা কোথায়? শরীরে ঘাম এরকম বের হয়ে যাচ্ছে, কোনোদিন তো বের হয়নি, প্রথম আজকে। অনেকের অপেক্ষা আবার ট্রাক আসার আগে থেকে। আসবে কিনা, এই জায়গাটাও আসবে কিনা সেটাও ঠিক নেই, কিন্তু আমরা আশা নিয়ে বসে আছি। দোকান থেকে যেরকম কিনে এখানে তাও একটু কম প্রাইসে পাওয়া যায়, সো এটাই। কোনো অভিযোগ নেই তাদের, তবে যেন খালি হাতে ফিরতে না হয় সেই আকুতি সংসার খরচের হিসাব মেলাতে হিমশিম খাওয়া নগরবাসীর। সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, দিয়ে দিচ্ছে। তেলের দাম এখানে কম, ডাল, চিনি যা দিচ্ছে বাজারে এই সব জিনিসেরই দাম অনেক বেশি। দেখা যায় যে অনেক লাইন, পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, পণ্যগুলো পাচ্ছে না। এটা বৃদ্ধি করলে আরো ভালো হতো। ডিলাররা বলছেন ভোক্তারা শৃঙ্খলা মানলে সহজ হবে বেশি মানুষের হাতে পণ্য পৌঁছে দেয়া, আর অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা
ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি টিসিবির। যদি পণ্যটা সুশৃঙ্খলভাবে নেয় তাহলে আমাদের যে ওয়ার্কাররা আছে তাদেরও দিতে সুবিধা হয়। ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি আমরা জোর দিয়েছি দিনটা বৃদ্ধি করার জন্য। দিনটা বৃদ্ধি করলে বেশি সংখ্যক মানুষকে আওতায় আনা যাবে। আরেকটা কাজ করেছি ইনটেক বোতলটার মুখটা খুলে দিয়ে আবার লাগিয়ে দেওয়ার জন্য। এটা দোকানে গিয়ে সে আর বিক্রি করতে পারবে না, লুজ বোতল হয়ে যাবে। প্রতি কেজি ডালচিনি 55 টাকায় এবং 100 টাকা লিটারে সয়াবিন তেল পাচ্ছেন ভোক্তারা। দেশব্যাপী 450 ট্রাকে চলমান এই কার্যক্রম শেষ হবে আগামী মাসের শেষ সপ্তাহে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনের 7 জন ভোটার ও 6 জন আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ রয়েছে 5 আগস্ট পর্যন্ত। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। 28 জুলাই এই আসনে উপনির্বাচনের ভোটের দিন ধার্য ছিল। কাপড়ের ভাঁজে ভাঁজে মিলল সৌদি রিয়াল সহ 8টি দেশের 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় একজনকে আটক করা হয়। সে আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। সোমবার সকাল 6:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীকে তল্লাশি করে এপিবিএনের সদস্যরা। ছোট্ট কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে বিভিন্ন দেশের মুদ্রা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, কাপড়ের ব্যবসায়ী গাজী আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য কিনা খতিয়ে দেখছেন তারা। প্রায় 11,20,000 সৌদি রিয়াল তার কাছে পাই, যার সব মিলিয়ে বাজারে বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। ইস্তাম্বুল থেকে ইজিপ্টেরও টিকিট কাটা আছে তার। তো আমরা বলতে পারি যে উনি হয়তো সর্বশেষ মিশরে যেতে চাচ্ছিল। কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটা আছে যে সে এই $10,000 বেশি সে নিতে পারবে না। সে কেন আনলো এটা আমরা তার কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিব। দরকার হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব। স্বর্ণ ও বিদেশি মুদ্রা চোরাকারবারীরা তুরস্ক রুটে সক্রিয় আছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এর আগেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল স্বর্ণ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে লন্ডনে। রোববার শহরটির বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যায়, রাস্তা ডুবে যাওয়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। এদিন যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে 75 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধি না মানার মাসুল মৃত্যুতে, করোনায় 218 প্রাণহানি, বিধিনিষেধেও পথে ঘাটে চাপ। পরের চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডের টিকা কর্মসূচির নির্দেশ। চলতি মৌসুমে রাজধানীতে একদিনে সর্বোচ্চ 120 ডেঙ্গু রোগী হাসপাতালে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা, কাল থেকে বাড়ি বাড়ি অভিযান। এবং পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।